যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয় অংশীদার হওয়ার আহ্বান। বেইজিংয়ে ট্রাম্প শির রুদ্ধদ্বার বৈঠক। তাইওয়ান নিয়ে ওয়াশিংটনকে হুঁশিয়ার করলেন চীনের প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হলেও নিজ শর্তে অনড় যুক্তরাষ্ট্র। হরমুজ ইস্যুতে সমঝোতা করবে না তেহরান। হামলা হলে মার্কিন স্থাপনায় পাল্টা আঘাতের হুমকি। লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের 5 জন সহ নিহত 15। ধ্বংস হয়ে গেছে 10,000-এর বেশি ঘরবাড়ি। হাসপাতালে হামলা বন্ধের আহ্বান জাতিসংঘের। এবং ভারতের উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে প্রায় 90 জনের মৃত্যু। ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি। সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ওমর রিনাদ। যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হওয়ার আহ্বান জানালেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে 2 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকে এ কথা বলেন শি। এ সময় তাইওয়ান নিয়ে সতর্ক করে তিনি বলেন, তাইপে ইস্যু ঠিকমতো সামলানো না গেলে ওয়াশিংটন বেইজিং সংঘাতে জড়াতে পারে। অন্যদিকে শি জিনপিংকে অসাধারণ নেতা উল্লেখ করে চীন যুক্তরাষ্ট্র সুন্দর ভবিষ্যৎ গড়তে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হলে বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 2 ঘন্টা রুদ্ধদ্বার আলোচনা করেন দুই নেতা। বৈঠকের শুরুতেই বৈশ্বিক পরিস্থিতিকে নতুন এক সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করেন শি জিনপিং। বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের উচিত প্রতিপক্ষ নয় বরং অংশীদার হিসেবে কাজ করা। বৈঠকে তাইওয়ান প্রশ্নেও নিজের অবস্থান স্পষ্ট করেন শি জিনপিং। চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে তাইওয়ান ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় বলে উল্লেখ করেন তিনি। এই ইস্যু সঠিকভাবে সামাল না দিতে পারলে দুই দেশের সম্পর্ক বিপজ্জনক সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে বলেও সতর্ক করেছেন শি। চীন যুক্তরাষ্ট্র স্থিতিশীল সম্পর্ক পুরো বিশ্বের জন্যই উপকারী। আমরা যখন সহযোগিতা করি তখন উভয় পক্ষই লাভবান হয়, আর যখন সংঘাতে জড়ায় তখন দুপক্ষকেই চড়া মূল্য দিতে হয়। আমাদের প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হওয়া উচিত। অন্যদিকে শি জিনপিংকে অসাধারণ নেতা আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটন বেইজিং সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে আরো ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। বলেন, চীন যুক্তরাষ্ট্র একসঙ্গে চমৎকার ভবিষ্যৎ গড়তে যাচ্ছে। এর আগে বেইজিংয়ে পৌঁছালে গ্রেট হলে ট্রাম্পকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনায় কিছুটা অগ্রগতির কথা জানালেও নিজ শর্তে অনড় যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ট্রাম্পের দেয়া রেড লাইন না মানলে কোনো চূড়ান্ত সমঝোতা হবে না। এদিকে হরমুজ প্রণালী ইস্যুতে নিজেদের অবস্থান থেকে এক চুলও সরবে না বলে সাফ জানিয়েছে ইরান। আঘাত হলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ও মিত্র স্থাপনা ধূলিসাৎ করে দেওয়ার সক্ষমতা আছে জানিয়ে হুমকি দিয়েছে তেহরান। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে কূটনৈতিক পর্যায়ে আলোচনা এগিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তেহরানের সঙ্গে পরমাণু আলোচনায় কিছুটা অগ্রগতির আভাস দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেওয়া শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হবে না। পাকিস্তানের ইসলামাবাদে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে ওয়াশিংটন বেশ কিছু কঠিন শর্ত রেখেছিল বলে জানিয়েছেন ইরানি প্রতিনিধি দলের সদস্য। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দিতে হবে এবং 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সরিয়ে নিতে হবে। এর বিনিময়ে জব্দ করা $6 বিলিয়ন ছাড়ের প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। শুরুতে আলোচনার টেবিলে কিছুটা নমনীয়তা থাকলেও পরবর্তীতে ট্রাম্প এই সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করেন বলে দাবি করেছে তেহরান। কূটনৈতিক আলোচনা চললেও কোনো পক্ষই ছাড় দিতে নারাজ। হরমুজ প্রণালী ইস্যুতে নিজেদের অবস্থান থেকে এক চুলও সরবে না বলে সাফ জানিয়েছে ইরান। দেশের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ সাফ জানিয়েছেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের অধিকার নিয়ে কোনো তর্কের অবকাশ নেই। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকারের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামোতে আঘাত হানলে তার জবাবে ওই অঞ্চলের সব মার্কিন ও মিত্র স্থাপনা কয়েক ঘন্টায় ধূলিসাৎ করে দেওয়ার সক্ষমতা রাখে তেহরান। এদিকে ইরান যুদ্ধ চলার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নেতানিয়াহুর দপ্তর থেকে দাবি করা হয় তিনি গোপনে আমিরাত সফর করে দেশটির প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন। তবে আবুধাবির পক্ষ থেকে এই দাবি সরাসরি নাকচ করে দেয়া হয়েছে। আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানায়, নেতানিয়াহুর সফর বা কোনো ইসরায়েলি সামরিক প্রতিনিধি দলকে স্বাগত জানানোর তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের 5 জন সহ অন্তত 15 জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে নাবাতিয়ে ও টায়ার এলাকায় ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে তেল আবিব। দখলদার বাহিনীর আগ্রাসনে এ পর্যন্ত ধ্বংস হয়েছে 10,000-এর বেশি ঘরবাড়ি। এমন পরিস্থিতিতে লেবাননের স্বাস্থ্যসেবা খাতের উপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। লেবাননের নাবাতিয়ে শহরে উদ্ধার অভিযান চালানোর সময় ইসরায়েলি হামলায় নিহত 2 সিভিল ডিফেন্স কর্মীকে চোখের জলে বিদায় জানিয়েছে লেবাননবাসী। বুধবার হোসেন জাবের এবং আহমেদ নৌরার জানাজায় শত শত মানুষ অংশ নেন। এদিকে নাবাতিয়া এলাকার আরব সামিল শহরে বুধবার ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। আবাসিক ভবনে চালানো এই হামলায় একই পরিবারের কয়েকজন প্রাণ হারান। এছাড়া আল নামিরিয়া এলাকায় আলাদা হামলায় আরও কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলা হয়েছে রাজধানী বৈরুতেও। শহরের দক্ষিণ উপকণ্ঠে একটি উপকূলীয় হাইওয়েতে ড্রোন হামলায় শিশুসহ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়া সিদন এবং টায়ার এলাকাতেও কয়েকটি হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলি আগ্রাসনে লেবাননের বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। গত 17 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত দেশটিতে 10,000-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি সেনারা সীমান্তের ভেতরে 10 কিলোমিটার এলাকা জুড়ে একটি ইয়েলো লাইন ঘোষণা করে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও উচ্ছেদ অভিযান চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। লেবাননে স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং চিকিৎসা কর্মীদের ওপর ক্রমাগত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গত সোমবার এক হামলায় 2 চিকিৎসক নিহত হওয়ার পর সংস্থাটি অবিলম্বে এই সংঘাত বন্ধের আহ্বান জানায়। একই সঙ্গে যুদ্ধের প্রভাবে লেবাননে খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় মানবিক সংকট তীব্র হচ্ছে বলেও সতর্ক করেছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নির্বাচনে বিজেপির হামলায় নির্যাতিত নেতাকর্মীদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীর পোশাকে আদালতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী। ভারতের উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে প্রায় 90 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দফতর এ তথ্য জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানানো হয়, বুধবার প্রতিকূল আবহাওয়ার কারণে 89 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 53 জন। ক্ষতিগ্রস্ত 87টি বাড়িঘর। এর মধ্যে শুধুমাত্র বারোই জেলাতেই ধূলিঝড়ে মারা গেছেন অন্তত 16 জন। পাশাপাশি ফতেহপুরে বৃষ্টিপাতজনিত কারণে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুদাউন, চান্দাউলি ও শনভদ্র এলাকায় মৃত্যু হয়েছে আরও 8 জনের। এছাড়া ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রপাতের কারণে মারা গেছে 114টি গবাদি পশু। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে 24 ঘন্টার মধ্যে আর্থিক সহায়তার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিজেপির হামলা ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের আইনজীবী হয়ে পাশে দাঁড়ালেন ভারতের পশ্চিমবঙ্গের সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আইনজীবীর পোশাক পরে কলকাতা হাইকোর্টে যান তিনি। নির্বাচন পরবর্তী সহিংসতা ও তৃণমূলের নেতাকর্মীদের ওপর মামলার আইনি লড়াইয়ের জন্যই উপস্থিত হন তিনি। ভোটের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। মামলায় প্রায় 2000 তৃণমূল কর্মী সমর্থকের উপর হামলা ও 365টি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দলের অভ্যন্তরীণ চাপে কোণঠাসা ব্রিটিশ প্রধানমন্ত্রী। এবার পদত্যাগ করতে পারেন স্বাস্থ্যমন্ত্রী। স্টারমারের সমর্থনে মাঠে নেমেছেন অনুগত মন্ত্রীরা। শুরু হয়েছে ব্রিক্স সদস্যভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের 2 দিনব্যাপী সম্মেলন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 10টায় অত্যাধুনিক কনভেনশন সেন্টার ভারত মণ্ডপমে আগত অতিথিদের স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সম্মেলনে যোগ দিয়েছেন রাশিয়া, দক্ষিণ আফ্রিকা সহ সদস্য দেশগুলোর প্রতিনিধিরা।
বিশেষ নজর কাড়ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও জোটের নতুন সদস্য ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি। আগামী সেপ্টেম্বরে ভারত অনুষ্ঠেয় 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আগে এই বৈঠক বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভারতের কর্ণাটক রাজ্যের স্কুল কলেজে হিজাব পরার অনুমতি দেওয়া হয়েছে। স্কুল ইউনিফর্ম সংক্রান্ত 2022 সালের আদেশটি প্রত্যাহার করে নতুন নির্দেশনা জারি করেছে রাজ্য সরকার। নতুন নিয়ম অনুযায়ী সরকারি ও বেসরকারি স্কুল কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্মের সঙ্গে ঐতিহ্যবাহী ও ধর্মীয় প্রতীক পরতে পারবেন। কোনো শিক্ষার্থীকে এসব প্রতীক পরতে বাধ্য করা যাবে না, এমনকি খুলতেও জোর করা যাবে না। পুরানো নির্দেশনায় কঠোরভাবে কোনো ধর্মীয় প্রতীক ছাড়াই ইউনিফর্ম পরতে বলা হয়েছিল। এর ফলে রাজ্যটিতে হিজাব পরা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আবারও বাসের ভেতর নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দিল্লির রানীবাগ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী একটি কারখানায় কাজ করতেন। রাতের শিফট শেষে বাড়ি ফেরার পথে ওই নারীকে জোর করে বাসে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা শেষে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাসটিও জব্দ করা হয়েছে। তদন্ত চলছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। সময় চরম রাজনৈতিক সংকটের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এবার তার স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রেটিং পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। এদিকে পার্লামেন্টে নতুন অধিবেশনের শুরুতে রাজা তৃতীয় চার্লস স্টারমার সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনা তুলে ধরেছেন। বিরোধীদের অভিযোগ, গদি বাঁচাতে রাজার ভাষণ ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন স্টারমার। চলমান সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীকে সমর্থন দিতে মাঠে নেমেছেন তার অনুগত মন্ত্রীরা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের রাজনৈতিক ভবিষ্যৎ এখন সুতোয় ঝুলছে। স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর দলের ভেতরে তার পদত্যাগের দাবি দিন দিন জোরালো হচ্ছে। এরই মধ্যে 4 মন্ত্রী পদত্যাগ করেছেন এবং প্রায় 90 জন পার্লামেন্ট সদস্য সরাসরি প্রধানমন্ত্রীর নেতৃত্বের বিরোধিতা করছেন। এবার তার স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিং পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বলা হচ্ছে, পদত্যাগ করে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে স্টারমারকে সরানোর প্রতিযোগিতায় নামতে পারেন। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পার্লামেন্টে নতুন অধিবেশনের শুরুতে রাজা তৃতীয় চার্লস ভাষণ দেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা ও আমূল প্রশাসনিক সংস্কারের এক বিশাল রূপরেখা তুলে ধরেন তিনি। পরে পার্লামেন্টে এ বিষয়ে কথা বলেন স্টারমারও। তবে বিরোধী দল বলছে, নিজের গদি রক্ষায় স্টারমার এখন মরিয়া হয়ে রাজার ভাষণকে ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা চালাচ্ছেন। এদিকে চলমান সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সমর্থন দিতে মাঠে নেমেছেন তার অনুগত মন্ত্রীরা। তবে পর্দার আড়ালে উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার সহ হেভিওয়েট নেতারা পরবর্তী পদক্ষেপ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান কারাগারে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে, যে কারণে তিনি দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক সালমান আকরাম রাজা। বুধবার ইসলামাবাদের সুপ্রিম কোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই বিস্ফোরক তথ্য জানান তিনি। রাজা অভিযোগ করে বলেন, ইমরান খান বর্তমানে কারাগারে গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। তাকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে বন্দী করে রাখা হয়েছে। লাটভিয়ায় জোট সরকারের ভাঙনের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। বৃহস্পতিবার এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। জোটের গুরুত্বপূর্ণ শরিক প্রগ্রেসিভ পার্টি সমর্থন প্রত্যাহার করায় পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারান তিনি। রাজনৈতিক চাপ আরও বাড়ে গত সপ্তাহে যখন ইউক্রেনীয় ড্রোন লাটভিয়ার আকাশসীমায় ঢুকে পড়ার একাধিক ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়। এই ইস্যুতে পদত্যাগে বাধ্য হন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। তিনিও প্রগ্রেসিভ পার্টির সদস্য ছিলেন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়ার আহ্বান। বেজিংয়ে ট্রাম্প শি রুদ্ধদ্বার বৈঠক। তাইওয়ান নিয়ে ওয়াশিংটনকে হুঁশিয়ার করলেন চীনের প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হলেও নিজ শর্তে অনড় যুক্তরাষ্ট্র। হরমুজ ইস্যুতে সমঝোতা করবে না তেহরান। হামলা হলে মার্কিন স্থাপনায় পাল্টা আঘাতের হুমকি। এবং ভারতের উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে প্রায় 90 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি। সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর।
ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইনান। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবাই।